কলকাতার এক ঝড়ো রাত ভাবা যায়। ঠিক এরকমই এক রাতে তারানাথ তান্ত্রিক তার জীবনের পাতা থেকে একটা গল্প বলতে শুরু করেন। আর এই গল্পটা কিন্তু সাধারণ কোনো গল্প নয়, এটা এমন এক কাহিনী যা এই শহরেরই এক অন্ধকার দিককে আমাদের সামনে তুলে ধরবে। শুরুতেই তারানাথের মুখ থেকে কি বেরিয়ে এলো শুনুন। কলকাতা, এখানেই কিন্তু আমার উত্থান, তেমন পতনও। মানে একবার ভেবে দেখুন, এই একটা লাইনের মধ্যে কতটা রহস্য, কতটা গভীরতা লুকিয়ে আছে। বোঝাই যাচ্ছে এই শহরে তারানাথের অভিজ্ঞতা কতটা জটিল, আর হয়তো কিছুটা অন্ধকারও ছিল। মনে হচ্ছে যেন হাজারটা না বলা গল্প এই একটা কথার পেছনে অপেক্ষা করছে। তো সেই ঝড়ো রাতেই গল্পের মূল ঘটনাটা শুরু হয়। দরজায় কড়া নাড়ার শব্দ, আর দরজার ওপারে দাঁড়িয়ে তারানাথের এক পুরনো মক্কেল, নাম মহেশ্বর। বেচারা ঝড়ে জলে একেবারে কাকভেজা অবস্থা, কিন্তু তার আসার কারণটা আরও ভয়ঙ্কর। সে এসেছে তার বন্ধু কমলকৃষ্ণ ঘোষের জন্য সাহায্য চাইতে। কেন? কারণ কমলকৃষ্ণের ছোট্ট মেয়ে অমিয়বালা হঠাৎ করে উধাও হয়ে গেছে। ব্যাপারটা এখানেই শেষ নয়। অমিয়বালা শুধু নিখোঁজই হয়নি, তার নিখোঁজ হওয়ার ধরনটা, সেটা শুনলে গায়ে কাঁটা দেয়। বাড়ির পুরনো ঝি, যিনি প্রায় সব দেখেছেন, তিনি বলছেন যে তিনি অমিয়বালাকে তার মৃত মায়ের প্রেতাত্মার সাথে চলে যেতে দেখেছেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তারা নাকি একটা নীরের দেওয়ালের মধ্যে দিয়ে সোজা হেঁটে চলে গেছে। এটা তো কোনো যুক্তির মধ্যেই পড়ে না, তাই না? পুরো ঘটনাটাই যেন চিৎকার করে বলছে যে এর পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তি আছে। এই রকম একটা অদ্ভুত ঘটনার কথা শুনে তারানাথ আর না করতে পারেননি। তিনি রাজি হলেন তদন্ত করতে, আর পৌঁছে গেলেন পাথুরিয়াঘাটা সেই বিশাল পুরনো ঘোষ ম্যানশনে। বাড়িটা দেখলেই কেমন একটা অস্বস্তি হয় জানেন। মনে হয় যেন দেওয়ালগুলোয় অনেক দুঃখ, অনেক না বলা কথা জমে আছে। বাতাসটা পর্যন্ত যেন ভারী কোনো এক অদেখা ট্র্যাজেডির ভারে। আর এই থমথমে বাড়ির ভেতরে ঢুকেই তারানাথ বুঝতে পারেন সমস্যাটা শুধু বাইরে নয়, ভেতরেও। বাড়ির দুই কর্তা, দুই ভাই, কমলকৃষ্ণ আর অমলকৃষ্ণ। একজন ঘোর যুক্তিবাদী, আধুনিক মনস্ক, আরেকজন আবার ঠিক তার উল্টো, ধর্মে কর্মে বিশ্বাসী। আর তাদের দুজনের মধ্যে সম্পর্কটা একদম ভালো নয়। সম্পত্তি নিয়ে এতটাই বিবাদ যে মুখ দেখাদেখিও প্রায় বন্ধ। এখন প্রশ্ন হল, এই পারিবারিক অশান্তির সাথে কি অমিয়বালার নিখোঁজ হওয়ার কোনো যোগ আছে? তো তারানাথ যখন রহস্য সমাধানের চেষ্টা করছেন, তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। তিনি সাহায্য করতে গেছেন, আর সেখানে পেলেন চরম অপমান। কার কাছ থেকে? খোদ মেয়েটির বাবা, সেই কট্টর যুক্তিবাদী কমলকৃষ্ণের কাছ থেকে। সে তো সাহায্য চাওয়া দূরের কথা, তারানাথকে ভণ্ড বলে বাড়ি থেকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কি অদ্ভুত পরিস্থিতি, তাই না? যাই হোক, এত বড় অপমান হজম করে তারানাথ তো চলে এলেন। ভাবলেন হয়তো এখানেই সব শেষ। কিন্তু তিনি তখনও জানতেন না যে আসল নাটকটা তো সবে শুরু হতে চলেছে। পরের সকালেই এমন কিছু একটা ঘটবে যা সব কিছু ওলটপালট করে দেবে। এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, তাই না? একজন মানুষ কতটা যুক্তিবাদী হতে পারে? তার অবিশ্বাসের দেওয়ালটা ঠিক কতটা শক্ত? এমন কি ঘটতে পারে যা একজন কট্টর সংশয়বাদীরও যুক্তির ভিত নাড়িয়ে দেয়? আর সেই প্রশ্নের উত্তর মিলল পরের সকালেই। যে কমলকৃষ্ণ আগের দিন তারানাথকে তাড়িয়ে দিয়েছিল, সেই লোকটাই বিধ্বস্ত প্রায় পাগলের মতো অবস্থায় এসে হাজির হল তারানাথের দরজায়। কেন? কারণ সে নিজের কানে তার মেয়ের গলার আওয়াজ পেয়েছে। কিন্তু কোত্থেকে জানেন? ঘরের নিরেট দেওয়ালের ভেতর থেকে। যেন ছোট্ট অমিয়বালা দেওয়ালের ওপার থেকে তার বাবার সাথে লুকোচুরি খেলছে। একবার ভাবুন অবস্থাটা। যে লোকটা গতকাল ভূত প্রেত সব ভণ্ডামি বলে চিৎকার করছিল, সেই লোকটাই আজ বলছে দেওয়ালের ভেতর থেকে মেয়ের গলা শোনা যাচ্ছে। তার সমস্ত অহংকার, সমস্ত যুক্তি চুরমার হয়ে গেছে। এখন সে তারানাথের পায়ে পড়ে বলতে বাকি রেখেছে, আমি একটা আস্ত মূর্খ ছিলাম, দয়া করে আমার মেয়েকে বাঁচান, আমি আপনার কেনা গোলাম হয়ে থাকব সারা জীবন। ভয়, সত্যিকারের ভয় মানুষকে কিভাবে ভেঙে দিতে পারে, এটা তার একটা জ্বলজ্জন্ত উদাহরণ। তো কমলকৃষ্ণের এই অবস্থা দেখে তারানাথ আবার সেই বাড়িতে ফিরে গেলেন। কিন্তু এবার তার মনে একটা নতুন সন্দেহ দানা বেঁধেছে। তিনি প্রায় নিশ্চিত যে অমিয়বালার মায়ের যে কলেরায় মারা যাওয়ার গল্পটা সবাই জানে, সেটা আসলে সত্যি নয়। এর পেছনে অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে। আর তারানাথের সন্দেহটাই ঠিক ছিল। বাড়ির এক পুরনো চাকরকে একটু চেপে ধরতেই আসল সত্যিটা বেরিয়ে এলো। জানা গেল অমিয়বালার মা, তিনি আসলে কলেরায় মারা যাননি। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় আর আত্মীয় স্বজনদের খোঁটা সহ্য করতে না পেরে তিনি চূড়ান্ত হতাশ হয়ে পড়েন। আর সেই অপমান, সেই লজ্জা থেকে মুক্তি পেতে তিনি মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার দেহটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ভাবা যায়, এত বড় একটা সত্যি এতদিন ধরে চাপা দেওয়া ছিল। তাহলে কি এই অতৃপ্ত আত্মাই ফিরে এসেছে?
মায়ের মৃত্যুর আসল কারণটা তো জানা গেল, কিন্তু অমিয়বালা কোথায়? তারানাথ বুঝতে পারলেন রহস্যের সমাধান শুধু এই পুরনো ট্র্যাজেডিতে নেই। এর চাবিকাঠি আছে এমন একজনের কাছে যে হয়তো অমিয়বালার মনের কথা, তার গোপন কথাগুলো জানত। তন্ত্র সাধনার দিক থেকে দেখলে তারানাথ বুঝতে পারছিলেন যে মায়ের অপমৃত্যু অর্থাৎ তীব্র মানসিক কষ্ট একটা আতিবাহিক শরীর তৈরি করেছে। মানে সোজা কথায় বললে তার আত্মা এতটাই যন্ত্রণা আর আবেগের সাথে এই পৃথিবীর সাথে বাধা পড়ে গেছে যে সে মুক্তি পায়নি, আর সেই অতৃপ্ত আত্মায় হয়তো তার সন্তানকে নিজের কাছে চাইছে। আর সেই গোপন কথার সূত্র ধরেই তারানাথ পৌঁছে গেলেন অমিয়বালার সবচেয়ে কাছের বন্ধু হরিপ্রিয়ার কাছে। প্রথমে মেয়েটা ভয় কিছু বলতে চায়নি, কিন্তু তারানাথের জিজ্ঞাসাবাদের মুখে সে ভেঙে পড়ে। আর তখনই বেরিয়ে আসে আসল বোমা ফাটানো তথ্যটা। হরিপ্রিয়া জানায় অমিয়বালা নাকি জানত যে তার মা তাকে নিতে আসবে। শুধু তাই নয়, মৃত্যুর আগে অমিয়বালার মা তাকে একটা গোপন চিঠিও দিয়ে গিয়েছিল, যেটা হরিপ্রিয়ার কাছে রাখা ছিল। আর অপরাধবোধে ভুগতে থাকা হরিপ্রিয়া এটাও স্বীকার করে যে সে চিঠিটা পড়ে ফেলেছিল। এই চিঠিটা, এটাই হলো পুরো রহস্যের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটা বাচ্চা মেয়ের জন্য তার মৃত মায়ের রেখে যাওয়া শেষ কথা। এই চিঠির ভেতরেই লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। কেন মা ফিরে এলেন, আর অমেয়বালাই বা কোথায় উধাও হয়ে গেল? আর এই চিঠিটাই আমাদের গল্পের শেষে এক চিলিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সেই চিঠিতে কি লেখা ছিল? ফেলে যাওয়ার সন্তানের জন্য এক মায়ের শেষ বার্তা কি ছিল? শুধুই একটা সতর্ক বার্তা, নাকি সেটা ছিল মৃত্যুর ওপারে তার সাথে এসে যোগ দেওয়ার এক হিমশীতল আমন্ত্রণ? উত্তরটা আমাদের ভাবনার ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।